আমার পিতামহী বসুমতী মা, প্রণতি মুখোপাধ্যায়। পত্রিকার 11তম বর্ষ, প্রথম সংখ্যা। ঠাকুমা আছেন কাশীতে। জীবনের প্রায় শেষ 15 বছর দুপুরের পর থেকে তাঁর কাছে অনেক মানুষ আসতেন, কেউ একা, কেউ দল বেঁধে। ঠাকুমা যে শুধু ঠাকুর আর মায়ের দর্শন লাভ করেছিলেন তাই নয়, জন্মান্তরের পুণ্যে বালিকা বয়সে তিনি তাঁদের কৃপা লাভ করেছিলেন। সেই সব কাহিনী শুনতে 12 মাসই মানুষজন আসতেন। কাশীর চেনা মানুষও আসতেন দেখা করতে, তবে প্রায় 90% মানুষই কাশীতে তীর্থ করতে আসা নানা জায়গার মানুষ, সকলেই অপরিচিত। এদেরই কাছে ঠাকুমা বসুমতী মা নামে পরিচিত হয়ে উঠলেন। রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজরাও ভক্তদের পাঠাতেন তাঁর কাছে। ঠাকুরমা সকলকে একাগ্র মনে অক্লান্তভাবে শোনাতেন ঠাকুর আর মায়ের কথা। জীবনের শেষ অধ্যায়ে এই ছিল তাঁর ব্রত। খুব আনন্দ পেতেন। সকলে বিদায় নিয়ে চলে গেলে ঠাকুমা যেন কি এক ভাবের ঘোরে অনেকক্ষণ চুপ করে বসে থাকতেন। শেষ জীবনে শ্রবণ শক্তি কমতে কমতে প্রায় বধির হয়ে গেলেন, তবু স্লেটে লিখে তাঁর সঙ্গে সকলে কথাবার্তা চালাতেন। শেষে চোখের দৃষ্টিও ছানিতে আচ্ছন্ন হয়ে এলে সে পথও রুদ্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত চেতনা খুব সজাগ ছিল, কিন্তু শরীর হয়ে এলো জরাজীর্ণ। একবার বেশ অসুস্থ হয়ে কবিরাজি চিকিৎসাধীনে অনেকদিন থাকতে হলো। সেই থেকে চলবার শক্তি হারালেন। তখনই দিদির হাতের সেবা নিলেন প্রথম। পরিচারিকাও রাখতে হলো। 5ই মার্চ 1973, শিবরাত্রির পরের দিন। বয়স তখন তাঁর 95। যে দেহ আহুতি দেবার জন্য আহৃত সমিতখণ্ডের মতো এতকাল এই লগ্নটির প্রতীক্ষায় ছিল, সে দেহে অসুস্থতার কোনো লক্ষণই প্রকাশ পেল না। কখন যে সমাপনের ক্ষণটি এলো, তাঁর প্রাণশক্তিটুকু বিশ্বপ্রাণে লীন হয়ে গেল, জানা গেল না। আমরা কেউ কাছে ছিলাম না। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গিয়েছিলেন চোখ অপারেশনের জন্য। নির্বিঘ্নে অপারেশন হয়েছিল, কিন্তু দিন কয়েক পর আচম্বিতে নির্বাপিত হয়ে গেল তাঁর জীবনদ্বীপ। দূরভাষে খবর পেয়ে আমি আর ফুলদি পরদিন যখন পৌঁছলাম, তখন প্রায় অপরাহ্ন। মহারাজরা আমাদেরই অপেক্ষায় ছিলেন। হাসপাতালের একটি ঘরে খাটের উপর পরিষ্কার বিছানায় ঠাকুমার দেহ শায়িত, চিরপরিচিত কেটে কাপড়খানি পরা, কপালে তিলক চন্দন, বুকের পরে হাত দুটি জড়ো করা, যেন ঘুমিয়ে আছেন। পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। সকলেই প্রতীক্ষা করছিলেন। শেষ যাত্রার সব প্রস্তুত, সংকীর্তনের দল থেকে ফুলের মালাটি পর্যন্ত। ফাল্গুন মাস, কাশীর বাতাসে তখনও শীতের আমেজ, আকাশে সূর্যাস্তের রং। অনতি বিলম্বে গোধূলিয়ার পথ ধরে মণিকর্ণিকা শ্মশান অভিমুখে যাত্রা শুরু হলো। বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ নিয়মিত আসতেন ঠাকুমার কাছে। এদের মধ্যে কেউ রামকৃষ্ণ মিশন বালকাশ্রমের পুরনো ছেলে, কেউ বা চাকরি সূত্রে কাশীতে আছেন এবং প্রবাস জীবনে ঠাকুমাকে আপনজন বলে জানেন। তাঁদের পরিবারের কেউ কেউ শ্মশান যাত্রায় চলেছেন। সর্বপ্রথমে গেরুয়া বসনধারী সন্ন্যাসীবৃন্দ, তারপর শুভ্র বস্ত্র ব্রহ্মচারীর দল। সে যে কি অপরূপ শোভা, ভাষা নেই যে সেই স্মৃতিতে ধরে রাখা দুর্লভ দৃশ্যের রূপ ফোটাই। চিরকালের সৃষ্টি ছাড়া মানুষ ঠাকুমা। চিন্তায়, অনুভবে, জীবনাচরণে আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে আলাদা। তা বলে তার অন্তিম যাত্রা যে এমন আশ্চর্য স্বতন্ত্র হয়ে উঠবে, কোনোদিন ভাবিনি। শ্মশানের মুখ থেকে মহারাজরা ফিরে গেলেন। তখনও অন্ধকার নামেনি। সেই প্রদোষের গৈরিক গঙ্গা প্রবাহের দিকে তাকিয়ে দেখছি, জলের ওপর উত্তীর্ণ সন্ধ্যায় ছায়া ক্রমশ গাঢ় হয়ে এলো। আকাশে কত তারা। চিতা নিভে আসছে। বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যারতি শেষ হয়ে গেছে এতক্ষণে। ঠাকুমারও চিরব্রত উদযাপিত হল। প্রতীক্ষার অবসান হয়েছে তাঁর।
মণিকর্ণিকা থেকে ফিরে আসছি। কাল বিশ্বনাথ দর্শন করে ফিরে যাব কলকাতায়, ফিরে যাব দৈনন্দিন জীবনে। সেই 1945 সালে মায়ের মৃত্যুর বছর থেকে এই পর্যন্ত কত দিন, 25 বছরেরও বেশি, কতবার বারাণসী ধামে আসা হলো। বিশ্বনাথের টান, ঠাকুমার টান, কাশীর টান মিলেমিশে সব একাকার হয়েছিল। তীর্থপতি বিশ্বনাথ আবার কবে আমাদের তাঁর রাজত্বে টেনে আনবেন কি জানি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।